এমপি পাপুলের স্ত্রী কন্যার জামিন, 2 মামলায় 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দেশকে এগিয়ে নিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আধুনিক উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন। বাজার নিয়ন্ত্রণে শীঘ্রই চাল আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। শুল্ক কমিয়ে 25% নির্ধারণ। করোনায় আরও 24 মৃত্যু। অক্সফোর্ড ও কোভ্যাক্সের 5.5 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গুলিস্তান সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ। মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। এর আগে তারা দুজনই আদালতে আত্মসমর্পণ করেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলায় পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে পাপুল ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে রয়েছে 617টি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের আলাদা 2 মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশন, দুদক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পৃথক আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। এর মধ্যে পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের ব্যাংক হিসাব রয়েছে 617টি। একই সঙ্গে পাপুলের 2টি ফ্ল্যাট সহ 92টি তফসিলভুক্ত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাপুলের স্ত্রী, পাপুলের কন্যা এবং ওনার শেলিকা, এই 4 জনের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে এবং ওনাদের যে সমস্ত সম্পত্তি আমরা পেয়েছি এই মুহূর্ত পর্যন্ত, সেই সমস্ত সম্পত্তির তফসিল বর্ণিত সম্পত্তিগুলি আমরা ক্রয় করেছি। বিকেলে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের আত্মসমর্পণমূলক জামিন আবেদনের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন। তাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা জ্ঞাত আয় বহির্ভূত টাকা, এই ধরনের কোনো স্পেসিফিক ইলিগেশন আমাদের 2 জনের বিরুদ্ধে নেই। এই বিষয়টা বিবেচনা করে মহানগর স্পেশাল জজ আদালত আমাদেরকে পরবর্তী ধার্য তারিখ 11 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত জামিন মঞ্জুর করেন। দুদকের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে গত 11 নভেম্বর পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ও শালিকা জেসমিনকে আসামি করে মানি লন্ডারিং আইনে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে 2,31 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 141 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। সিআইডির মামলাটি গত 22 ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা হয়। 2 মামলারই প্রধান আসামি পাপুল। গত 6 জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। কুয়েতের কারাগারে বন্দী পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ঘুষ লেনদেন সহ নানা অভিযোগ আনা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি বিমানের জন্য নতুন কেনা অত্যাধুনিক উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মহিলা কারাগার সহ একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে কাজ করছে সরকার। এটি করা গেলে সব দিক দিয়েই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিমানবন্দরগুলোকে আধুনিক করার পাশাপাশি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছে সরকার। সেই সাথে বাংলাদেশ বিমানকে করা হয়েছে আন্তর্জাতিক মানের। এখন পর্যন্ত 19টি গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান। 12টি নতুন বোয়িং বিমান রয়েছে বাংলাদেশ বিমানের বহরে। সেখানে যুক্ত হলো নতুন কেনা -8Q400 মডেলের নতুন উড়োজাহাজ ধ্রুবতারা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন এ উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নতুন এ উড়োজাহাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় বিমান পরিবহনের ভাবমূর্তিকে যেমন উজ্জ্বল করবে, তেমনি বাড়াবে আকাশ যোগাযোগের পরিধি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো। আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। এ সময় ৪৪ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কারাগারের ধারণ ক্ষমতা ৩০০। একই সাথে কারাগারে রান্নার কাজে কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের জন্য এলপি গ্যাস স্টেশনেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। কেরানীগঞ্জের যে কারাগারটা, সেখানে ইতিমধ্যে কোর্ট রুম তৈরি করা হয়েছে। এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও আমরা এরকম কোর্ট রুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় সেইভাবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, যেমন আমি এখন প্রত্যেকটা উদ্বোধন করছি, ঠিক মামলাও এইভাবে পরিচালিত হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১৪৬ কোটি টাকা ব্যয়ে ২০টি ফায়ার স্টেশন, ১১০ কোটি টাকা ব্যয়ে জেলা সদরে ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, এই অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা, বা কোনো দুর্যোগে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে উদ্ধার করা এবং মানুষের সেবার জন্য আমরা ফায়ার স্টেশনগুলি করে দেব। সার্বিকভাবে মানুষের সার্বিক উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এখন ২০ তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের। আগামীতে সুউচ্চ ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা যুক্ত হবে আর দুর্গম এলাকায় ফায়ার স্টেশন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা ঠিক সেইভাবেই। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে শীঘ্রই চাল আমদানি করবে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, লক্ষ্য থাকবে কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া চালের দাম নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। মজুদ কমেছে এমন অজুহাতে হঠাৎ অস্থির চালের বাজার। প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। দামটা বাড়ছে, এখন ধানের সবাই বলছে ধানের দাম বেশি। বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করতেই খাদ্য মন্ত্রণালয়ের এই অনলাইন আয়োজন। আলোচনায় খাদ্যমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির জন্য আগামী ১০ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। ১০ই জানুয়ারির মধ্যে মন্ত্রণালয় আবেদন করবেন এবং খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিতভাবে কাকে কত আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেইটুকুই এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং মনিটরিং রাখার সিদ্ধান্ত। সরকারিভাবে যেটা আমদানি করছি সেটা অলরেডি ৪ লক্ষ মেট্রিক টন আমাদের টেন্ডার করে অলরেডি কন্ট্রাক্ট হয়েছে। বাজার নিয়ন্ত্রণ থাকার জন্য যখন যতটুকু আমদানি করা প্রয়োজন আমরা সেটা করব। বাজারে চালের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, দাম নির্ধারণে মানসম্মত উপায় বের করতে কাজ শুরু হয়েছে। কমিটি হয়েছে, আমরা একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি, কৃষি বিপণন থেকে আরম্ভ করে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে। আমরা একটা কমিটিও করে দিয়েছি একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি করার জন্য। আমদানি শুল্ক কমিয়ে ২৫% করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ৬২% আমদানি শুল্ক ছিল। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনের আগেই হেরে যায়। সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, সেটা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট। বিরোধী দল যত শক্তিশালী হবে, গণতন্ত্র ততই প্রাতিষ্ঠানিক রূপ পেতে গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। তাই সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। একদলীয় কোনো চর্চা সরকারের কাজে নেই, মনস্তত্ত্বেও নেই। ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৮ জন।
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭,৪৫২ জনের। নতুন করে শনাক্ত ১,০৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৯,১৪৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ৪,৫১,৯৬১ জন। গেল ২৪ ঘন্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১,৭১,৯১০টি। অক্সফোর্ড ও কোভ্যাক্সের ৫.৫ কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ, তবে আসবে কয়েক ধাপে। দুপুরে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এটা দিতেই তো ৬ মাস লাগবে, কারণ আমরা পাবোই ৬ মাসের মধ্যে ইনস্টলমেন্ট অনুযায়ী। তারপরে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো, সেটাও তো একবারে দিবে না, সেটাও ফেজ ওয়াইজ দিবে। ভ্যাকসিন যেটা দিচ্ছি সেটাও প্রায় ৫.৫ কোটি, কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ইউনিট ভ্যাকসিন আসবে বাংলাদেশে। প্রতি মাসে আসবে ৫০ লাখ করে। জনপ্রতি ২ ডোজ হিসেবে ১.৫ কোটি মানুষ এই ভ্যাকসিন পাবে। ৪ ধাপে বিতরণের প্রথম ধাপেই পাবেন ফ্রন্টলাইন ফাইটাররা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দেশে করোনা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে ৪ ধাপে। জনগোষ্ঠীর ৮০% আসবে এই টিকা কর্মসূচির আওতায়। আর হার্ড ইমিউনিটি বিকশিত হওয়ায় ২০ ভাগের ভ্যাকসিনের প্রয়োজনই পড়বে না। প্রথম পর্যায়ের টিকা বিতরণ করা হবে ২টি উপধাপে। প্রথম উপধাপে টিকা পাবেন ফ্রন্ট লাইনাররা। এমন মানুষের সংখ্যা ৫২ লাখ, যা জনসংখ্যার ৩%। এদের মধ্যে সব সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, করোনা চিকিৎসায় সরাসরি জড়িত কর্মীরা রয়েছেন ৩ লাখ। অগ্রাধিকার তালিকায় আছেন একই ধরনের কর্মে নিয়োজিত বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ কর্মী। থাকবে নন কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, গাড়ি চালক সহ অন্যান্যরা। এদের সংখ্যা ১,২০,০০০। প্রথম ধাপে আছে ২,১০,০০০ বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫.৫ লাখ সদস্য এবং ৩.৫ লাখের বেশি সামরিক, আধাসামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য। প্রজাতন্ত্রের ৫,০০০ কর্মকর্তা, কমপক্ষে ৫০,০০০ সাংবাদিক এবং ১,৮০,০০০-এর মতো জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের ১.৫ লাখ কর্মী রয়েছে অগ্রাধিকার তালিকায়। প্রথম পর্যায়ে টিকা পাবেন ৬ লাখ ধর্মীয় পেশাজীবী, দাফন ও সৎকারে যুক্ত ৭৫,০০০ কর্মী, ইউটিলিটিস সার্ভিসে যুক্ত ৪ লাখ, আর ২ লাখ ব্যাংক কর্মী ও ১.৫ লাখ বন্দর কর্মী। কর্মস্থলে ফিরে যাচ্ছেন এমন প্রবাসী শ্রমিকও রয়েছেন অগ্রাধিকার তালিকায়। প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে রয়েছে ষাটোর্ধ্ব ব্যক্তিরা। ডাক্তার তারা একদম রোগী হ্যান্ডেল করছে, নার্স তারা রোগী হ্যান্ডেল করছে, টেকনোলজিস্ট তাদের রোগী হ্যান্ডেল করছে, পুলিশের যে সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে। তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কিনা, ছাত্রদেরকে দেওয়া যায় কিনা, স্কুল কলেজ যাতে খোলা যায়, এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে তারা। টিকা বন্টন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আছে ১,৭২,০০,০০০ মানুষ। এদের মধ্যে আছেন ৫০,০০০-এর বেশি বয়সী ব্যক্তি, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণপরিবহনের কর্মী, পোশাক কর্মী সহ অন্যান্যরা। তৃতীয় পর্যায়ের টিকার আওতায় আসবে ৩,৪৫,০০,০০০ মানুষ। এর আওতায় থাকবে আগে টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, অন্তঃসত্ত্বা নারী, রফতানি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও গণপরিবহন কর্মী। প্রথম লট তো অনেক, ধরেন ৫০ লাখ ইউনিট, ২৫ লক্ষ লোককে দেওয়া যাবে। তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, বিভিন্ন সংস্থা, সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসেই। একেবারে শেষ পর্যায়ে টিকা দেওয়া হবে বাকি প্রায় ৭ কোটি মানুষকে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।
আরও 7 দিন লাগবে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত 753টি দোকান উচ্ছেদ অপসারণে। রোববার চতুর্থ দিনের অভিযানে 4 শতাধিক দোকান অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে মানিক মিয়া এভিনিউর সাইকেল লেন থেকে ভাসমান দোকান, অবৈধ পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। গুলিস্তানের সুন্দরবন মার্কেটের 735টি নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুর 12টার পর থেকে চলে চতুর্থ দিনের অভিযান। এ সময় 4 শতাধিক দোকান ভেঙে ফেলা হয়। ভাঙার কাজ যান্ত্রিক সহায়তা ছাড়া শ্রমিক নির্ভর হওয়ায় অপসারণ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি। কোনো ভেহিকেল দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, ম্যানুয়ালি লেবার দিয়ে কাজ করতে হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই আমরা মূল ব্যবসায়ীদের কাছে মার্কেটটি ফিরিয়ে দিতে পারব। নকশা বহির্ভূত অবৈধ দোকানে যারা ব্যবসা করছিলেন তাদের পুনর্বাসনের চিন্তা করা হচ্ছে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। এদিকে মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি। বাইসাইকেল লেনগুলোতে দেখা যায় প্রাইভেট কার, এমনকি আমাদের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, এগুলো এখানে পার্কিং হয়ে থাকে এবং দোকান করে থাকে। এই বিষয়টি জনগণকে মূলত সচেতন করার জন্য এবং কিছু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই অভিযানটা শুরু করেছি। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করায় 5 জনকে জরিমানা করা হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল 24 পৌরসভায় নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন, ভোট হবে ইভিএমে। কনকনে ঠান্ডায় উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন স্থবির, ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জনগণের কল্যাণ ও ভাগ্য উন্নয়নে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্বাচিত ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনের শপথ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। সচিবালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শপথ পড়ান প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সময় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। আজকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, কারণ আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছি, যে কারণে আমরা আইন করে এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা স্তর সুবিন্যস্ত করে উন্নয়নের গতিটা যেন গ্রাম পর্যায়ে পৌঁছায়, সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায়। জাতির পিতা বঙ্গবন্ধু ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে কুষ্টিয়ার পুলিশ সুপারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশের 11 জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন ওই পুলিশ সুপার SM তানভীর আরাফাত। বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ স্পষ্ট করেছেন। অন্যদিকে এসপির বক্তব্যের বিরুদ্ধে দেয়া হেফাজতে ইসলামের বক্তব্য 71-এর চেতনা বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে। 71-এ পরাজিত এসব অপশক্তিকে কোনোভাবেই ছাড় না দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। এসপিকে হুমকি দেওয়ারও নিন্দা জানান তারা। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের একযোগে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন। দেশের 24 পৌরসভায় কাল ভোট। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে কমিশন। প্রথম ধাপের পৌর নির্বাচনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে 25টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 51,086। আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনির আক্তার খান ও বিএনপির মাহমুদুল হাসান সজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের জন্য ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। নেত্রকোনা মদন পৌরসভার 9টি কেন্দ্রে ভোট হবে। মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর 14 ও সংরক্ষিত কাউন্সিলর 14 জন। এই পৌরসভায় মোট ভোটার 12,841। নারী ভোটারের সংখ্যা বেশি।
মানিকগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডে 55,202 জন ভোটার 25টি ভোট কেন্দ্রের 145টি কক্ষে ভোট দেবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। মেয়র পদে 2 জন, সাধারণ কাউন্সিলর 47 ও সংরক্ষিত পদে 15 জন প্রার্থী। কুষ্টিয়ার খোকসা পৌরসভায় 9টি কেন্দ্রের জন্য ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে 72টি। 14,940 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কুড়িগ্রাম পৌরসভায় 24টি কেন্দ্রের প্রতিটিতে 7 জন পুলিশ সহ 17 জন আনসার দায়িত্ব পালন করবেন। মেয়র পদে 5 প্রার্থী জয়ের জন্য লড়বেন। চুয়াডাঙ্গা পৌরসভায় 33টি ভোট কেন্দ্রে পরীক্ষামূলক ভোটের ব্যবস্থা করা হয়েছে। এই পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন মারা যাওয়ায় সাধারণ কাউন্সিলর পদে ভোট স্থগিত করা হয়েছে। পাবনা চাটমোহরে শেষ হয়েছে পৌর নির্বাচনের প্রস্তুতি। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে মাজারে গান বাজনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুগঞ্জের যাত্রাপুর গ্রামের মাজারে সম্প্রতি আলামিন শাহ নামে এক যুবককে খাদেম হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে গান বাজনা শুরু হয়। মাজারের পার্শ্ববর্তী বাসিন্দা নুরুল ইসলাম এতে বাধা দিলে রোববার বিকেলে নুরুল ইসলামের চাচাতো ভাই মোশাররফ, মোয়াজ্জেম ও মাজারের খাদেম আলামিন হামলা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করা হয়েছে। কনকনে শীতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ। কষ্ট বেড়েছে হতদরিদ্র মানুষের, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ বালাই। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা কমেছে দিনাজপুরেও। কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। শীতের হয়তো কম্বল টম্বল পাইলে, পোশাক টোশাক পাইলে ভালো হইতে গেছে। ঠান্ডায় শরীরে সর্দি জ্বর আছে। রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সাথে ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেশি কষ্টে হতদরিদ্ররা। ঠান্ডার কারণে কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। কাজ কাম করে না করে ওখানে আনি সাথে খাই। ইনকামও আমাদের সেরকম একটা নাই, খুব কষ্টে দিন যাচ্ছে। নওগাঁয় দিনে সূর্যের দেখা মিললেও রাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় শীত আরো ঝেঁকে বসেছে চুয়াডাঙ্গায়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। কাজ যাচ্ছে, এত ঠান্ডায় এতে কাজ করা খুব অসম্ভব মতো হয়ে যাচ্ছে। শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। বেশি দুর্ভোগে শ্রমজীবী ও দিনমজুররা। গাড়ি চালাইতেছি না, অঞ্চলে সরাসরি কাঁপে, গাড়ি চালাতে পারে না, এত শীত পড়ছে। ঘন কুয়াশার সাথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে ক্ষেত মজুর ও চা শ্রমিকরা। শীত ডরাই লই বনে ক্ষেত কামারি কই যা তো খাইতেই বনে কি কই যা খাইম। লালমনিরহাটের আদিতমারিতে তেস্তাপাড়ের শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ফিরে দেখা 2020। করোনা ধাক্কায় সবকিছুই যখন লণ্ডভণ্ড, তখন এর ঝাপটা লাগে বিচার অঙ্গনেও। 5 মাসের মতো বন্ধ থাকে বিচার কাজ। প্রথমবারের মতো উচ্চ আদালত চলে ভার্চুয়াল পদ্ধতিতে। বছরটিতে বহু পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে। আর জি.কে. শামীমের জামিন জালিয়াতি সহ বেশ কিছু দুর্নীতি অনিয়মের ঘটনাও ছিল আদালত অঙ্গনে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানও দেখা গেছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। করোনা ভাইরাস মুহূর্তেই সবকিছুর বদল। থমকে যাওয়া সময়ে ছুঁয়ে গেছে আতঙ্ক।
2020 মার্চে দেশে সংক্রমণের শুরু। সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ, অফিস আদালত, বন্ধ করে দেয়া হয় গণপরিবহন। সবকিছুর মতো স্থবির হয়ে পড়ে বিচারাঙ্গন। ধুলো পড়ে ফাইলে, বড় হয় মামলা জটের তালিকা। হতাশ হন বিচার প্রার্থীরা। রুজি হারিয়ে কষ্টে পড়েন অনেক আইনজীবী। এ অবস্থায় 10 মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করে সরকার। ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয়। এই পদ্ধতিতে আপিল বিভাগে 5,500-এরও বেশি মামলা নিষ্পত্তি করে। বিচারাঙ্গনে গতি ফেরাতে ছিল প্রধান বিচারপতির নানা উদ্যোগ। 2020 বহু পুরনো মামলা নিষ্পত্তির বছর। 60-এর দশক থেকে পুরনো মামলা শুরু করে একে একে নিষ্পত্তি করেন হাইকোর্ট। বছরের শুরু থেকে হাইকোর্টে চলতে থাকে রাজনৈতিক মামলার উত্তাপ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দেন হাইকোর্ট। পরে অবশ্য বিশেষ বিবেচনায় সরকার নির্বাহী আদেশে মামলা স্থগিত করে মুক্তি পান তিনি। জামিন জালিয়াতির বেশ কিছু ঘটনা জন্ম দেয় নানা আলোচনার। বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন জালিয়াতির বিষয়টি সামনে আসলে জামিন বাতিল করেন হাইকোর্ট। জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট কাউকে সতর্ক করেন, আবার কারো বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম বন্ধে বেশ কিছু উদ্যোগও ছিল। স্থাপন করা হয় অভিযোগ বক্স। অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় 42 জনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। বছরের শেষ ভাগে এসে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড রিভিউর রায় আসে আপিল বিভাগ থেকে। রায়ে যাবজ্জীবন মানে 30 বছর। তবে যদি আমৃত্যু কারাদণ্ড দেয়া থাকে তবে সেক্ষেত্রে আমৃত্যুই হবে। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে শোকের ছায়া নামে আদালত অঙ্গনে। করোনা কেড়ে নেয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলমকে। করোনার কালো ছায়া সরে উঠুক নতুন সূর্য। নতুন বছরে এই বিষণ্ণ দিন যাতে আর না আসে সেই আশায় বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবসরে গিয়ে পেনশনের টাকা পেতে ভোগান্তি, বরাদ্দ পেলে সংকট সমাধানের আশ্বাস। দেশে দেশে দ্রুত ছড়াচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস। বিশ্বে মৃত্যু ছাড়ালো 17.5 লাখ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। অবসরে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেনশনের টাকা। মাসের পর মাস অস্বস্তিতে সময় পার করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। কল্যাণ ট্রাস্ট আর পেনশন বোর্ড বলছে সংকট আছে। এককালীন বরাদ্দ পেলেই দূর হবে সমস্যা। অখিল পোদ্দারের রিপোর্ট। তারুণ্যে চাকরি আর বৃদ্ধ বয়সে অবসরকালীন পেনশন ভোগ। জীবনভর এমন স্বপ্ন হাজারো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। প্রতি বছর আমাদের 10 থেকে 11,000 আবেদন জমা হয়। যদি এখন থেকে যদি প্রস্তুতি না নেওয়া হয়, সংকট কিন্তু আরও বেড়ে যাবে। এর আগে 18 বছরে টাকা দিয়েছে 279 কোটি টাকা নিষ্পত্তি করেছে। আর আমরা এই সরকারের সময় গত 11 বছরে আমরা দিয়েছি প্রায় 3,000 কোটি টাকা। চেক দিয়েছি প্রায় 1,26,000। শিক্ষক কর্মচারীরা আশা করতেই পারে 6 মাসের মধ্যে যদি অন্তত টাকাটা পেয়ে যেতাম, তাহলে হয়তো মৃত্যুর আগে এই সুখটা নিয়ে আমরা মরতে পারতাম। জরাগ্রস্ত জীবনে এসে পাচ্ছেন না স্বপ্নের সেই সুযোগ সুবিধা। যথাসময়ে পেনশনের টাকা দিতে না পারায় কষ্টে আছেন শিক্ষক বান্ধব কল্যাণ ট্রাস্ট আর অবসর বোর্ডের সচিব। আমার এই চেয়ারটি আসলে একটি অসহায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের চোখের লোনা জলে ভাসছে। সেই অপেক্ষমান মানুষগুলোকে যদি আমি বিদায় করতে চাই, তাহলে আমার প্রায় 2,500 কোটি টাকা লাগে। একজন শিক্ষক তার কিছু চিন্তা থাকে যে আমি অবসরে গিয়ে টাকাটা দিয়ে আমি হজ করব, কিংবা ব্যাংকে এফডিআর করবো, কিংবা একটা ঘর উঠাবো, কিংবা মেয়েটাকে বিয়ে দিব। সে যখন টাইমলি টাকাটা পায় না, তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে। বোর্ড সচিবদের আশা, স্বল্প সময়ে এককালীন বরাদ্দ প্রাপ্তির সম্ভাবনা আছে, তখন মিটবে সকল সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব, তারপর আমরা অনেক পেয়েছি। কারণ গত 11 বছরের শিক্ষা খাতে যে অর্জন, এর 39 বছরেও এত অর্জন হয়নি। সেটাকে বিবেচনায় নিয়ে
এই 1100 বা 1200 কোটি টাকা যদি বিশেষ বরাদ্দ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আর কোনো সংকটে থাকবো না। 2.5-3 বছর যাবৎ অপেক্ষা করছে তাদেরকে এই সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এদের টাকাটা যেন আমরা দিয়ে দিতে পারি, এরা যেন হাসি মুখে তার সন্তানের মুখে আহার তুলে দিতে পারে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা অপরাজনীতি করছে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিকেলে যুবলীগের আয়োজনে ফরিদপুরের বোয়ালমারীতে রূপাপাত বামুনচন্দ্র স্কুল মাঠে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি কথা বলেন। এ সময় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আরও বলেন, দেশবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী মাজহুল ইসলাম ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শাখা ও 3টি উপশাখা ঠাকুরগাঁওয়ের ভোলসনি, চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেট ও কল্পলোক উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখা ও উপশাখা 3টির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি পাপুলের স্ত্রী কন্যার জামিন, 2 মামলায় 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দেশকে এগিয়ে নিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আধুনিক উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন। বাজার নিয়ন্ত্রণে শীঘ্রই চাল আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। শুল্ক কমিয়ে 25% নির্ধারণ। করোনায় আরও 24 মৃত্যু। অক্সফোর্ড ও কোভ্যাক্সের 5.5 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গুলিস্তান সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ। মানিক মিয়া এভিনিউর সাইকেল লেন উদ্ধার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।